কান্না আর নীরবতার দেয়াল, গোপন কারাগারে হারিয়ে যাওয়া নারীদের গল্প শীর্ষক প্রতিবেদনটি লিখেছেন আবু সুফিয়ান। রাতের ঘন অন্ধকারে যখন একটা সমাজ ঘুমিয়ে পড়ে, তখন কেউ একজন চিৎকার করে ওঠে ভেতর থেকে, গভীর কোথাও থেকে। সে চিৎকার হয়তো কারো কানে পৌঁছায় না, কিন্তু সে কান্না জমে থাকে ইতিহাসের দেয়ালে, রাষ্ট্রের বিবেকে। বাংলাদেশে একসময় এমন শাসন চলেছিল যেখানে নারীর দুচোখ থেকে গড়িয়ে পড়া পানি ছিল রাষ্ট্রীয় নিপীড়নের অকাট্য প্রমাণ, আর তাতে ডুকরে ওঠা কান্না ছিল স্বীকারোক্তির দলিল। শেখ হাসিনার শাসনামলে তথাকথিত সন্ত্রাসবিরোধী অভিযান নামক রাষ্ট্রীয় প্রকল্পের আড়ালে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা আমাদের সভ্যতা, মানবতা ও সংবিধান সবকিছুকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। আমার সাংবাদিকতা জীবনে বহু ভয়াবহ ঘটনার সামনে এসেছে, কিন্তু কিছু কিছু অভিজ্ঞতা এমন যা কেবল তথ্য দিয়ে নয়, অনুভব দিয়ে লিখতে হয়। এমন কিছু যন্ত্রণা থাকে যা শুধু ভুক্তভোগীর চোখে দেখা যায়, তার কণ্ঠে শোনা যায়, আর আমাদের হৃদয়ে গেঁথে যায়। আজ সেরকম এক অন্ধকার অধ্যায়ের কথা বলবো, যেখানে আলো নেই, নেই ন্যায়ের আশা, আছে শুধু নারীর আর্তনাদ, মায়ের কান্না ও শিশুর শূন্য দৃষ্টি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ হাসিনার শাসনামলে এক ভয়াল বাস্তবতার নাম হয়ে উঠেছিল, যেখানে নিরাপত্তার নামে মানুষের জীবন বিপন্ন, গণতন্ত্র ছিল বন্দী, আর কখনো কখনো নারী দেহ ছিল রাষ্ট্রীয় প্রতিহিংসার এক নোংরা অস্ত্র। এই রাষ্ট্রীয় সহিংসতা এক ভয়াবহ রূপ নেয় যখন নারী, বিশেষত ইসলামপন্থী সন্দেহে গৃহবধূ, তরুণী কিংবা মায়েদের গুম করে নির্যাতন চালানো হতো। যারা শুধু স্ত্রী ছিলেন, মেয়ে ছিলেন, মা ছিলেন, তারা হয়ে ওঠেন রাষ্ট্রের বন্দী, নির্যাতনের লক্ষ্যবস্তু। অনেক সময় শিশু কোলে নিয়েও মায়েরা গুম হয়েছেন, গেছেন সেই অজ্ঞাত অন্ধকার কক্ষে, যেখান থেকে ফিরে এলেও জীবন আর আগের মতো থাকতো না। একটি বিভীষিকাময় ঘর, বগুড়ার গোপন কারাগার। আমি সাংবাদিক হিসেবে যখন এক একজন নারীর কাছে শুনছিলাম আমার সন্তানকে ওরা বলেছে তোমার মা আমাদের দাসী, তখন তার কণ্ঠটা কেঁপে কেঁপে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার নয়, সেই নারীর নয়, বরং একটা জাতির বিবেক কেঁপে উঠছে সেই কণ্ঠের করুণ বর্ণনায়। বগুড়ার পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারের ভেতরে এক গোপন কারাগার। সাধারণ মানুষের চোখের আড়ালে সেখানে একের পর এক নারী বন্দী হয়ে পড়ে থাকতেন দিনের পর দিন। ওই ঘরগুলোই ছিল না কোনো আলো, ছিল না মানবিকতা, ছিল শুধু ঘুমাতে না দেওয়ার মতো জঘন্য নির্যাতন, শ্লীলতাহানির ভয়, বেধড়ক মার, আর তোমার স্বামী কোথায়, এ ধরনের চিরপরিচিত প্রশ্ন। 2016 সালের বর্ষায় যখন প্রবল বর্ষণে ভেসে যাচ্ছিল দেশের শহরগুলোর রাস্তাঘাট, তখন গোপন এক ঘরে বন্দী ছিলেন 3 নারী, সাজেদা আক্তার সাথী, রোজিনা বেগম এবং জান্নাতি আক্তার জেমি। সঙ্গে ছিল তাদের শিশু সন্তান, কেউ দুগ্ধপোষ্য, কেউ হাঁটতে শিখেনি, আবার কেউ মায়ের কোলে নিরাপত্তা খুঁজছিলেন অন্ধকার সেই কংক্রিটের দেয়ালে। তাদের অপরাধ রাষ্ট্র জানত না, কারণ অপরাধ প্রমাণের আগেই তারা অপরাধী ঘোষিত হয়েছিলেন। সেই গোপন কক্ষে দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে না দেয়া, শ্বাসরুদ্ধকর জেরা এবং শ্লীলতাহানির হুমকি ছিল প্রতিদিনের খাবারের মতো। তারা জানতেন না সকাল আসবে কিনা, জানতেন না সন্তানকে আর কাঁধে নিতে পারবেন কিনা। জান্নাতি আক্তার বলছিলেন, আমার দুগ্ধপোষ্য ছেলেকে দুধ খাওয়াতাম ওড়না দিয়ে আড়াল করে। ওরা বলতো, না, সামনে বসে খাওয়াও, তোমরা দাসী, আমরা যেভাবে চাই সেভাবে থাকতে হবে। এই কথাগুলো শুনে শুধু সাংবাদিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। 2016 সালের জুলাই মাসে মোসাম্মদ সাজেদা আক্তার সাথী, রোজিনা বেগম ও 16 বছরের জান্নাতি আক্তার জেমিকে পুলিশ তুলে নিয়ে যায়। ঘরে তখন শিশুরা কাঁদছিল, মায়েরা চিৎকার করছিলেন, কিন্তু কেউ শোনেনি সেই আর্তনাদ। চোখ বেঁধে তাদের নিয়ে যাওয়া হয় সেই অন্ধকার গহ্বরে, যেখানে দিন নেই, রাত নেই, আছে শুধু নির্যাতনের ছায়া। জান্নাতি আক্তার জেমির স্বামী আবু সাইদও ছিলেন সেই গোপন কারাগারে। জামিনে থাকা আবু সাইদ বলেন, তার স্ত্রীকে 1.5 বছরের পুত্র সন্তান মুজাহিদ সহ বগুড়ার বাসা থেকে গুম করা হয়েছিল। তিনি বলেন, বগুড়ার ডিবির গোপন কারাগারের ঘটনা মনে করলে আমার স্ত্রী এখনও কান্নাকাটি করে। কারাগার থেকে বের হওয়ার পর সে আমাকে গুমকালীন অনেক নির্যাতনের কথা বলেছে। পুলিশ দুগ্ধপোষ্য 1.5 বছরের পুত্র মুজাহিদকে আড়ালে দুধ খাওয়াতে দিত না, বলতো আমাদের সামনে দুধ খাওয়া, তার ওড়না কেড়ে নিত, বলতো তোমরা আমাদের দাসী, আমাদের সঙ্গে সেভাবেই থাকতে হবে।
জান্নাতি আক্তারের সঙ্গে সেই কক্ষে 7 দিন গুম রাখা হয়েছিল সাজেদা ও রোজিনাকে। দুর্বিষহ সেই দিনগুলোর অভিজ্ঞতা স্পষ্ট মনে রেখেছেন সাজেদা। তার স্বামী নজরুল ইসলাম ওরফে বাইট নজরুল ওরফে পারভেজও একই সময়ে গুম ছিলেন। পরে নজরুলকে তথাকথিত ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। রোজিনার সঙ্গে 2টি বাচ্চা ছিল, একটি ছেলে ও একটি মেয়ে। মেয়ের নাম ফাতেমা, বয়স 7, আর ছেলের নাম নওয়াব আলী, তার বয়স 3 বছর। তিনি বলেন, এক রুমেই সবাই থাকতাম আমরা। পরে সবাইকে একসঙ্গে কারাগারে পাঠায়। কারাগারে বসেই আমার স্বামীর ক্রসফায়ারের খবর পাই। রোজিনার স্বামী মোকসেদুলকেও ক্রসফায়ারে হত্যা করা হয়। নির্যাতনে জড়িত সবার নাম মনে নেই, 2 জন বেশি নির্যাতন করেছে, এদের একজনের নাম মনে আছে ভালো মতো। রোজিনার কথা শুনে বুকটা ভার হয়ে আসে। আমার স্বামীকে মেরে ফেলে ওরা, আমাদের সবাইকে একসঙ্গে কারাগারে পাঠায়। মেয়েটা তখনও ঠিকমতো হাঁটতে পারে না, আর ছেলেটা কাঁদে আর বাবাকে খোঁজে। আর সাজেদা যখন বলেন, আমাকে তারা গভীর রাতে ঘুম থেকে তুলে নিয়ে যেত, একের পর এক মারত, বলতো স্বামীর খবর দাও। আমি কিছুই জানি না, তাও ছাড়েনি। তার কথার ফাঁকে আমি যেন সেই কক্ষের ঘোর অন্ধকার, লাঠির শব্দ আর অসহায় মায়ের কান্না শুনতে পাই। সাজেদা বলেন, আমার স্বামী টাঙ্গাইলে ব্যবসা করতেন। 2016 সালের জুলাই মাসে আমাকে বাসা থেকে তুলে নেয়। সেখান থেকে নিয়ে বগুড়া ডিবি অফিসে গুম রাখা হয়, চোখ বেঁধে রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয় সেখানে। নির্যাতনের বর্ণনা দিয়ে সাজেদা বলেন, একজনের পর একজন আসতো, জিজ্ঞাসা করত, দিনে বা রাতে, কখনোই ঘুমাতে দিত না। সব সময় দাঁড়িয়ে রাখা হতো, বসতেও দিত না। গভীর রাতে আরিফ মণ্ডল আর এসআই জুলহাস সহ অন্যরা আসতেন। মহিলা পুলিশের সামনেই রাত 2:30-3টার দিকে এক একজন করে নিয়ে যেত। প্রথমে চড় মারত, আমার স্বামীর কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইতো। আমি কিছু জানি না বলার পর লাঠি দিয়ে পিটাতো। টানা 7 দিন ওরা এভাবেই আমাদের এক একজনকে নিয়ে অমানবিক নির্যাতন করত। কিন্তু সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা শুনি আবু সাইদের মুখে। আবু সাইদের সঙ্গে গুম ছিলেন মাহফুজুর রহমান সোহেল নামে এক তরুণ। মাহফুজুর রহমান সোহেলের স্ত্রী রুমানাকেও এই গোপন কারাগারে গুম রাখা হয়েছিল। পরে মাহফুজকে টাঙ্গাইলে ক্রসফায়ারের নামে হত্যা করে পুলিশ। তিনি বলেন, বগুড়া ডিবির সেই গোপন কারাগারে আরেক মহিলা গুম ছিল। তিনি তখন অন্তঃসত্ত্বা। ওই মহিলাকে গুমকালে অনেক নির্যাতন করা হয়েছিল, ফলে পেটেই তার সন্তান মারা যায়। কারাগারে মৃত বাচ্চা প্রসব করেছিলেন ওই নারী। ওই নারীর কথা ভাবলেই মনে হয়, এই রাষ্ট্র কেবল শরীর ভেঙে দেয়নি, ভেঙে দিয়েছে এক অনাগত প্রাণকেও। রাজধানীর একটি মামলায় রাশিদা খাতুনকে গুম করা হয়েছিল তার স্বামীর অজুহাতে। তার স্বামীর নামে ঢাকা একটি সাজানো জঙ্গি মামলা দিয়ে স্ত্রীকে দিনাজপুরের রঘুনাথপুর গ্রাম থেকে তুলে নেয় পুলিশ। তাকে তার 2 বছরের শিশু মোয়াজ সহ গুম করা হয়। তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন। ডিবি সদস্যরা তাকে ও শিশুটিকে বগুড়া ডিবি অফিসে নিয়ে যায়। সেখানে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তার পরিবারের কেউই জানতেন না তাকে কোথায় রাখা হয়েছিল। 15 দিন গুমের পর 2017 সালের 18 জুলাই রাশিদা খাতুনকে একটি পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তিনি পরিবারকে তার অবস্থান জানাতে সক্ষম হন। 8 মাস কারান্তরীণ থাকার সময় তার দ্বিতীয় সন্তান মুসআব জন্ম নেয়। রাশিদা খাতুন জানান, তার স্বামীকে 5টি ও তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। রাশিদা বলেন, তারা বলতো স্বীকারোক্তি দাও, না হলে সন্তান নিয়েও শান্তি পাবে না। এমন নির্যাতন এক মায়ের হৃদয় ছিন্ন করে দেয়, অথচ রাষ্ট্র তা দেখে না, দেখলেও দেখে না। তিনি বলেন, বগুড়া ডিবির গোপন কারাগারে স্বীকারোক্তি আদায়ের জন্য গুম, শারীরিক নির্যাতন ও মানসিক নির্যাতন সহ বিভিন্ন কৌশল প্রয়োগ করেছিল তারা। এখানে শুধু বগুড়ার কথাই বলছি না, ঢাকায়ও ছিল এমন গোপন কক্ষ যেখানে নারীদের নেওয়া হতো, নির্যাতন করা হতো। হলি আর্টিজান হামলার পর গ্রেপ্তার করা হয় অনেক নারীকে। তাদের বিরুদ্ধেও একই পদ্ধতিতে নিপীড়নের কথা বলেছেন ভুক্তভোগীরা। এ যেন এক ধারাবাহিক দুঃস্বপ্ন। নৃশংস সেই হামলায় জড়িত 5 অস্ত্রধারী ঘটনাস্থলেই নিহত হয়েছিল। কিন্তু পরে ভয়াবহ সেই হামলায় সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ এনে বিভিন্ন গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের কয়েকজন তরুণকে জবানবন্দি আদায়ে ক্রসফায়ারের হুমকির পাশাপাশি তাদের স্ত্রী, শিশু সন্তান, বয়স্ক মা বাবা সহ অন্য সদস্যদের মাসের পর মাস গুমের পাশাপাশি পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির ভয় দেখানোর অভিযোগ রয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম
সিটিটিসি ও গোয়েন্দা পুলিশের সদস্যদের বিরুদ্ধে। হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা মামলায় আমৃত্যু সাজাপ্রাপ্ত একজন স্বজন জানান, আসামিদের স্ত্রীদের শ্লীলতাহানির ভয় দেখিয়ে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি আদায়ের ঘটনা ঘটেছে। এছাড়া অনেক নারী ও শিশুকে 3 মাস থেকে 1 বছর গুম করে রেখে তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে পুলিশ। অন্যতম আসামি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর স্ত্রী ও সন্তানকে 8 মাস ডিবি অফিসে গুম করে রাখা হয়েছিল। নানা ভয় দেখিয়ে তার স্ত্রীর 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছিল। অপর আসামি আব্দুস সবুরের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে 164 ধারায় জবানবন্দি আদায় করে পুলিশ। এভাবে প্রত্যেকের পরিবারের সদস্যকে 3 মাস থেকে 1 বছর গুম রাখা হয়েছিল। রাজনৈতিক দুরাভিসন্ধিমূলক মামলায় আটক ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের সম্ভ্রমহানির ভীতি প্রদর্শন এবং বাবা মা সহোদর ও সন্তানদের জিম্মি করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের নজির এশিয়া ও বিশ্বের অন্যান্য দেশে থাকলেও বাংলাদেশে শেখ হাসিনার সময়কালে এমন ন্যাক্কারজনক সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হেফাজতে নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের ঘটনা মানবাধিকার ও ন্যায় বিচারের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন হলেও এই ক্যান্সার সমতুল্য পদ্ধতি বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। বগুড়া পুলিশ লাইন্সের ইন সার্ভিস সেন্টারে গোপন কারাগারে নারী পুরুষদের গুম করে রাখা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার চরম অপব্যবহারের একটি প্রমাণ। এটি নাগরিকদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন। নারীদের গুম করে তাদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর। এটি রাষ্ট্রীয় সন্ত্রাসেরই আরেক রূপ, যা নারীদের টার্গেট করে ক্ষমতার অপব্যবহারের চরম নিদর্শন। এসব নির্যাতনে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের জড়িত থাকা রাষ্ট্রীয় পর্যায়ে গুম নির্যাতনের একটি কাঠামোগত চিত্র তুলে ধরে। এটি প্রমাণ করে যে এ ধরনের কার্যক্রম বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং সুপরিকল্পিত ও সুসংগঠিত একটি ব্যবস্থা। তারা কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান গুম হয়ে যাওয়ায় মানুষগুলোর হাহাকার যেন বাতাসে গড়িয়ে বেড়ায়, আর আমরা শুনেও না শোনার ভান করি। কিন্তু সত্য কখনো মুছে যায় না। একদিন না একদিন সে সত্যই ফিরে আসবে তাদের দাবি। রাষ্ট্র ভুলে যেতে চাইলেও ভুক্তভোগীরা ভুলতে পারেন না। আর আমরাও কি পারি? আপনি যদি বিশ্বাস করেন কোনো রাষ্ট্রে বিচার ও মানবাধিকার থাকা উচিত, তবে চুপ থাকা আর নিষ্ক্রিয় থাকার সময় শেষ। গুম হওয়া এই মানুষগুলোর জন্য সত্য দাবি করুন, প্রশ্ন তুলুন, সংহতি জানান। সামাজিক মাধ্যমে তাদের কণ্ঠস্বর হন, ন্যায়ের দাবিকে জোরদার করুন। রাষ্ট্রের চোখে নয়, মানুষের চোখে মানুষ হন। আমি লজ্জিত এই রাষ্ট্রের অংশ হিসেবে, এই সমাজের একজন হিসেবে, যে সমাজ শিশু ও মায়ের কান্না শুনেও নীরব থাকে। আমরা মানবাধিকার, ন্যায় বিচার ও নারী অধিকারের কথা বলি, কিন্তু যখন রাষ্ট্রই এই অধিকারের প্রধান লঙ্ঘনকারী হয়ে দাঁড়ায়, তখন আমরা কিভাবে মুখ তুলে বলি এই দেশ মানবিক? এই লেখা কোনো রিপোর্ট নয়, এটি রাষ্ট্রীয় নিপীড়নের শিকার নারীদের আর্তনাদ, শিশুর নিঃশ্বাস, স্বামীর নিঃশেষ হয়ে যাওয়ার গল্প। এটি এক সাংবাদিকের কণ্ঠে সেই কষ্ট যা সে ভুলতে পারে না, কারণ এই কাহিনীগুলো কারো বোনের, কারো স্ত্রীর, কারো মায়ের। আমরা যদি এই কাহিনী ভুলে যাই, তবে হারিয়ে যাবে আমাদের মানবিকতা। আর যদি মনে রাখি, তবে একদিন হয়তো সেই অন্ধকার কক্ষগুলো আর তৈরি হবে না। আর কোনো শিশু তার মায়ের দুধপানের সময় পুলিশি চোখে অপমানিত হবে না। আমরা সে আশায় থাকি, সে লড়াই চালিয়ে যাই।